কয়লা পাচার মামলায় ফের পিছিয়ে গেল চার্জ গঠন প্রক্রিয়া। অন্যান্যরা সবাই উপস্থিত থাকলেও অভিযুক্ত বিকাশ মিশ্র আদালতে অনুপস্থিত থাকার জন্য আসানসোলের সিবিআই আদালতে আজ চার্জ গঠন হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। আদালতে হাজির ছিলেন না বিকাশ মিশ্র, সেই কারণেই পিছিয়ে গিয়েছে চার্জ গঠন প্রক্রিয়া। পক্সো মামলায় গতকালই গ্রেফতার করা হয়েছে বিকাশকে, সেই কারণেই বিকাশ হাজির হতে পারেননি। মামলার পরবর্তী দিন 10ই ডিসেম্বর। কয়লা পাচার মামলায় ফের পিছিয়ে গেল চার্জ গঠন, আর চার্জ গঠন হওয়ার কথা ছিল আসানসোলের সিবিআই আদালতে। সব আসামি এসেছিলেন, খালি একমাত্র বিকাশ মিশ্র আসতে পারেননি, কারণ ওনাকে কলকাতা পুলিশ কোনো একটি কেসে অ্যারেস্ট করেছেন এবং যতদূর খবর পেলাম সেটা হচ্ছে যে ওনাকে সেই কেসে পুলিশ কাস্টাডি নেওয়া হয়েছে, সেই কারণে ওনাকে এখানে প্রোডাকশন করা যায়নি। চার্জ গঠনের পরবর্তী ডেট দেওয়া হয়েছে 10-12। পুলিশ কাস্টাডি ওভার হলে তারপরে কিভাবে প্রোডাকশন দেবেন সেটা কোর্ট ডিসাইড করবে। 1-2 করে কেটে গিয়েছে 100টা দিন, এখনো পর্যন্ত খোঁজ মেলেনি সন্তানের। তাই সন্তানকে ফেরানোর দাবিতে বা ধর্নায় বসলেন বাবা। তার ছেলে একমাত্র সন্তান বিশ্বনাথ দাস, তার সন্তান তীর্থ দাস নিখোঁজ রয়েছে প্রায় 100 দিন। এখনো পর্যন্ত সন্ধান পাওয়া যাচ্ছে না। রামপুরহাটের 16 নম্বর ওয়ার্ডের চাকলা মাঠের বাসিন্দা বিশ্বনাথ দাস। তার ছেলে তীর্থ দাসের বয়স মাত্র 23 বছর। স্ত্রী মারা যাওয়ার পর থেকেই ছেলেকে ঘিরেই বাবার দুনিয়া। নিখোঁজ ছেলেকে খুঁজে দেওয়ার দাবিতে রামপুরহাটে এসডি অফিসের সামনে ধর্নায় বসেছেন বাবা। আর কতদিন অপেক্ষা করতে হবে ছেলের সন্ধান পাওয়ার জন্য, এই প্রশ্নটাই করছেন সন্তান হারা বাবা। ধর্না মঞ্চে বসলাম আমার ছেলে যাতে শীঘ্রই বাড়ি ফিরে আসে। ছেলে আর আমি আমার বাড়িতে থাকি, আর দ্বিতীয় কেউ নাই, তো যাতে খুব তাড়াতাড়ি ফিরে আসে, খুব দ্রুত আমার বাড়ি ফিরে আসে, আমার কাছে আসে, সেই জন্য আমি ধর্নার মঞ্চে বসেছি। 100 দিন হয়ে গেল, কোনো সুরাহা হয়নি। আমি প্রশাসনকে একটু অনুরোধ করবো যাতে প্রশাসন একটু আরও বেশি তৎপর হয়ে আমার ছেলেকে একটু সন্ধান করার ব্যবস্থা করবে, এইটুকুই আমার অনুরোধ থাকবে। এর জন্য আমি প্রশাসনকে কোনো দোষারোপ করতে চাই। পুলিশ প্রশাসন বীরভূম জেলার পুলিশ প্রশাসনের একটা বড় অংশ, আবারও মেনশন করছি, একটা বড় অংশ মানুষের সেবা, আইনের পরিষেবা দেওয়া কোনো কাজ বলে মনে করছে না। এদের একটাই কাজ, রাস্তায় দাঁড়িয়ে মাল তোলা। পুলিশ নিশ্চয়ই তদন্ত শুরু করেছে এবং একজন মানুষ যখন হারিয়ে যায় তখন সঙ্গে সঙ্গে সে যদি সচেতনভাবে হারিয়ে যায় তাহলেও তাকে সহজভাবে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। ধ্রুববাবুকে বলবো তিনি তারা দেওয়ালের লেখন পড়ুন। বিগত যে নির্বাচন 6টা হলো উপনির্বাচন, সেই নির্বাচনের 6টাতেই বিজেপি ধূলিসাৎ হয়ে গেছে। কাজে এই সমস্ত কথা বলে মিশে থাকার কোনো মানেই হয় না। পঞ্চায়েতের প্রধানকে অবিলম্বে সরাতে হবে, সেই দাবিকে সামনে রেখে আগুন জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। উত্তর দিনাজপুরের ইসলামপুরের কমলগাঁও সুচারি গ্রাম পঞ্চায়েতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ। দীর্ঘদিন ধরে সুচারি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগমকে পদ থেকে সরানোর দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। প্রায় 11 দিন ধরে চলছে তৃণমূলের ধর্ণা। সোমবার সেই বিক্ষোভ একেবারে বড় আকার ধারণ করে। নুরি বেগমকে অবিলম্বে পদ থেকে সরানোর দাবিতে প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের অন্দরের কোন্দল। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের সুচালি গ্রাম পঞ্চায়েতের সামনে এই মুহূর্তে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। আমি সরাসরি দেখাবো যে এই মুহূর্তে কিন্তু আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। সেখানে কিন্তু যে তৃণমূল কর্মীরা কিন্তু ধর্ণা জানাচ্ছিলেন, আর এই মুহূর্তে কিন্তু আগুন জ্বলছে। স্থানীয় বাসিন্দারা কিন্তু আগুন দেখাচ্ছে। ভিডিও দেখাতে বলবো। ধর্ণাটা একটাই মাত্র আমাদের দাবি যে নুরি বেগম দুর্নীতি করেছে, নিজের এলাকার যে জমি, মাদ্রাসা মসজিদের জমি, সেগুলো নিজের নামে দখল করে নিয়েছে, রেকর্ড করে নিয়েছে। চা বাগানের জমি রেকর্ড করে নিয়েছে, তিস্তার জমি রেকর্ড করে নিয়েছে। পঞ্চায়েতে বাংলা আবাস যোজনা ঘরে 1100 ঘরের টাকা 20,000 লোকের কাছে টাকা নিয়েছে। এই প্রতিবাদ সুজালির মানুষ চাইছে নুরি বেগমের দুর্নীতির জন্য ভিডিও এফআইআর করুক এবং নুরি বেগমকে বহিষ্কার করা হোক, এই আমাদের দাবি। তৃণমূল কর্মীরা রাস্তায় আগুন জ্বালিয়ে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। সত্যি রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে প্রশাসনের ভূমিকা। আর এবার প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কোন জায়গায় না আবাসের তালিকায় নাম থাকার পরেও অনেকের নাম কাটা যাচ্ছে, আবার যারা অযোগ্য তাদের নাম আবাসের তালিকাতে থাকছে। রাজ্য জুড়ে আবাসে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। কিন্তু প্রশ্ন উঠছে একটাই, যারা ত্রিপল খাটিয়ে কোনো রকমের দিন গুজরান করছে টিন বা টালির ছাউনি বাড়িতে, তাদের জন্য প্রশাসনের টনক কবে নড়বে, কবে এই দুর্নীতি বন্ধ উঠবে, উঠছে প্রশ্ন। হিঙ্গলগঞ্জে আবাসের তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগ।
মাথা গোঁজার ঠাঁই বলতে টিনের ছাউনি, ত্রিপল, দরমার বেড়ার দেওয়াল, তবু আবাসের তালিকায় নাম না থাকার অভিযোগ। বাড়িটা একদম পুরো কিন্তু ভগ্ন দশা। বাড়ির যে উপরে যে কংক্রিট যে টিন আছে, সেই টিনগুলো কিন্তু একদম পুরো কিন্তু মানে মোর্চে ধরে গিয়েছে, যে ছাউনির টিন। আর চারিদিকে যে বাঁশের যে বেড়া কিন্তু ভেঙে পড়ে যাওয়ার জন্য কিন্তু কোনোভাবে ত্রিপল দিয়ে কোনোভাবে মাথা গোঁজার ঠাঁইটুকু করে তারা মানে রেখেছে। বছরের পর বছর এই ভাঙা ঘরেই বাস করতে হয় রূপমারীর দক্ষিণ বাঁশতলী এলাকাবাসীর একাংশকে। আগে আবাসের তালিকায় নাম থাকলেও সম্প্রতি সমীক্ষার পর নাম বাদ যাওয়ার অভিযোগ। নাম ছিল, নাম কাটা গেছে, আমাদের জব কার্ডের ঘর অন্য লোকে তুলে নিয়েছে, আর এখন নাম নেই। ওনারা নিশ্চিত হলেন কি করে যে বাদ গেল? এখনো তো লিস্টই বেরোয়নি। তো এটা ওনাদের আশঙ্কা, লিস্টটা বেরুক, তারপরে তো ওনারা শিওর হবেন যে থাকলো কি গেল। তৃণমূলকে জোর কটাক্ষ বিজেপির। আবাস যোজনা প্রকল্পটি পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস দুর্নীতির এক নতুন পালক যুক্ত করেছে। তারা স্বজন পোষণ দলবাজি চূড়ান্তভাবে করেছে তালিকা তৈরির সময়। নদিয়ার হবিপুরেও উঠল আবাস দুর্নীতির অভিযোগ। পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের ঘরের আবেদন মঞ্জুর হচ্ছে বলে অভিযোগ। রানাঘাটের 1 নম্বর ব্লকের যে হবিবপুর, সেই পঞ্চায়েতের এই ধরনের টিনের বাড়ি থাকলেও আবাস যোজনায় উঠছে না নাম। তবে কি স্বজন পোষণ করতেই ব্যস্ত তৃণমূল? এই হতদরিদ্র মানুষগুলোর দিকে তাকাবে না প্রশাসন? অর্ণব মৈত্র ও পলাশকান্তি মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। উত্তর 24 পরগনার বাগদায় মর্মান্তিক দুর্ঘটনা, বেঠোকে প্রাণ গেল ঠিকা শ্রমিকের। বিদ্যুতের তার টাঙানোর জন্য উঠেছিলেন ঠিকা শ্রমিক, আর তারপরে খুঁটি ভেঙে মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ পরিবার। বাগদায় বিদ্যুৎ সরবরাহের কভার কেবল টাঙাতে গিয়েছিলেন সরজিৎ ঘোষ, আর তখনই বিদ্যুতের খুঁটি ভেঙে বিপত্তি। একটা ছেলে এখানে কাজ করতে এসেছিল আমাদের যে আরডিএসএস প্রকল্পের যে পিএর স্কিমে কাজ করার জন্যে। তারপরে পোল ভেঙে জলে পড়ে, ওরা সেফটি বেল্ট পড়াশুনো শুনেছি, এখানে পড়ে মারা গেছে। চেঙ্গা চাঁদপুর এলাকায় বিদ্যুতের খোলা তার কাটার সময় পাশের পুকুরে পড়ে থাকা বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। হেড মিস্ত্রি প্রকাশ দা জিজ্ঞাসা করলো যে পোলটা ঠিক আছে, গোড়া চেক করলো, বলে ঠিক আছে। তারপরে ওঠার পরে তার কাটছে, তা 8-10 মিনিট পরে ওই ক্ল্যাম্প খুলছে, ঝাঁকে আস্তে আস্তে পোলটা হেলে পড়ে গেছে। তারপরে আমরা সব ঝাঁপিয়ে পড়লাম জলে, কিন্তু আমরা বাঁচাতে পারিনি। হাত এরকম করা ছিল, থাকলে হাত ধরে টেনে আসছে না, পুলিশ চাপা পড়েছে। তারপরে ওই পলির আঘাত থেকে তোমার সেই দড়ি কল করে ওইদিক টানলে তারপরে বের হলো। সরজিৎকে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।